হ্যালো এভরিওয়ান, কেমন আছিস তোরা? আমি সৌম্যদীপ মজুমদার অ্যান্ড ওয়েলকাম টু এমার্স নিট। তো আগের ক্লাসে আমরা কভার করেছিলাম টিল সেল ওয়াল, রাইট? তাহলে এটা কি হলো? সেলের যে বাইরের আস্তরণটা আর বাইরের লেয়ারটা, এটা আমরা পড়লাম আগের ক্লাসে। আজকে কি পড়তে হবে? সেলের ভেতরের জিনিসগুলো। ইউক্যারিওটিক সেলের ভেতরে কিন্তু সব অর্গানেল গুলো থাকে, সেগুলোকে আমাদেরকে পড়তে হবে। তো এটাকে আমরা এক কথায় যদি বলি, সেটার নাম হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেম। তো এন্ডোমেমব্রেন সিস্টেম হচ্ছে কোনটা? যেটা সেলের ভেতরের যে ওয়ার্ল্ডটা, সেটা হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেম। এর মধ্যে কি কি পড়ে? এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি কমপ্লেক্স, লাইসোজোমস, ভ্যাকিউলস। ওকে, তো আমরা ফার্স্ট পড়বো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। একটু আমি জুম করে দিচ্ছি তোদের দেখার সুবিধার জন্য। তো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দুটো টাইপের হয়। একটা হচ্ছে rough endoplasmic reticulum or called RER, and the second thing is ACR or smooth endoplasmic reticulum. এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? As the name suggests, rough এর যে অ্যাপিয়ারেন্সটা হয়, rough endoplasmic reticulum কে দেখতে rough টাইপের। ওই rough endoplasmic reticulum এর গায়ে রাইবোজোম থাকে, ঠিক আছে? তো এদের পজিশন কোথায় হয়? দে আর লোকেটেড নিয়ার দ্য নিউক্লিয়াস। মানে কি? নিউক্লিয়াসের একদম অ্যাডজেসেন্ট, মানে একদম পাশে থাকে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দে আর স্টাডেড উইথ রাইবোসোমস। মানে কি? এদের মধ্যে রাইবোসোম গুলো গেঁথে থাকে, যেটার জন্য এদের অ্যাপিয়ারেন্সটা কাইন্ড অফ বলতে পারিস রাফ টাইপের হয়। এখানে দেখ, এটা নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াসের পাশে এই টাইপের যে জিনিসটা দেখতে পাচ্ছিস, এই এরিয়াটা, এইটা জাস্ট এইটা, এইটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দেখতে পাবি এই কালো কালো ডট 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 যে জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে রাইবোসোম। এদের কাজ কি, সেটাতে আমরা এখন আসবো। ওকে, তো এদের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসাইজ করা, প্রোটিন সিক্রিট করা, আর নিউলি সিনথেসাইজ যে প্রোটিন গুলো হলো সেগুলোকে ট্রান্সফার করা। তো প্রোটিন কোথায় তৈরি হয়? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, মনে রাখতে হবে। আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় থাকে? নিউক্লিয়াসের কাছে, মনে থাকবে। সেকেন্ডে আসি, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এদের বৈশিষ্ট্য কি? এইটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও এসিআর, ঠিক আছে? এই লাইট ব্লুটা, এই পোর্শনটা এসিআর, এই পোর্শনটা আরইআর। তো এর মধ্যে কি হয়? রাইবোসোম থাকে না, ল্যাক্স রাইবোসোমস। তো ল্যাক্স রাইবোসোমস। আর এর ফাংশন কি? একটা হচ্ছে লিপিড সিনথেসাইজ করা, একটা স্টেরয়েড সিনথেসাইজ করা, আর আমরা যে ড্রাগ গুলো নিই, ড্রাগ মিনস এখানে ওই ড্রাগ মানে কোকেন, হেরোইন এসব না। ড্রাগ মানে হচ্ছে মেডিসিনস। যে মেডিসিন গুলো আমরা নিচ্ছি, আমাদের বডির পুরোটা দরকার হয় না মেডিসিনটা, ঠিক আছে? এবার যেটুকু ডোজ আমাদের দরকার হলো সেটুকু আমাদের বডি অ্যাবজর্ব করবে, অ্যান্ড দ্য লেফট ওভার পার্ট, মানে যেটা রয়ে গেল, যেটা আমাদের বডির দরকার নেই, সেটাকে এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দিয়েই বার করে দেওয়া হয়। এখানেও দেখতে পাচ্ছিস সব আমরা দিয়ে দিয়েছি যে কি কি রকমের ফাংশন গুলো হয়, ঠিক আছে? সেকেন্ড যে আমাদের জিনিসটা, সেটার নাম হচ্ছে গলগি অ্যাপারেটাস, ঠিক আছে? গলগি অ্যাপারেটাস কি জিনিস? এই জিনিসটা হচ্ছে গলগি অ্যাপারেটাস। এটা ডিসকভারের নাম হচ্ছে, ডিসকভার করেন এটাকে ক্যামিলো গলগি। তার নামানুসারে এটার নাম গলগি অ্যাপারেটাস, ঠিক আছে? নামানুসারে এই নামটা দেওয়া হয়েছিল। তো এদের মধ্যে হচ্ছে ফেস আছে, একটা সিস ফেস অর কনভেক্স ফেস, আর একটা ট্রান্স ফেস অর কনকেভ ফেস, ঠিক আছে? ফর্মিং ফেসটার নাম সিস ফেস আর ম্যাচিউরিং ফেসটার নাম ট্রান্স ফেস। তো এদের দুজনের আলাদা আলাদা কাজ, আলাদা কাজ থাকে দুটো ফেসের। সিস ফেস কোনটা? এটা মেটেরিয়ালস ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রিসিভ করে। মানে দেখ, এইরকম পজিশনেই ডিস্টেন্সটা থাকে, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছিস এসিআর আর আরইআর এর খুব কাছাকাছি এটা আছে।
আমাদের গলগি কমপ্লেক্সটা। তো যখনই কোনো প্রোটিন বা লিপিড এই গলগি কমপ্লেক্সের কাছাকাছি আসে, এই ফেজটা এই ফেজটা আমি রাইট দিলাম, বেসিক্যালি এটা কালার করা উচিত আমার, এই ফেজটা যেটা আছে এরা সবকিছু ইনটেক করে, ঠিক আছে, এরকম করে এগুলো ইনটেক করছে। এই সিস ফেজ বা ফর্মিং ফেজের কাজ হচ্ছে এটাই, সব ইনটেক করা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগিতে যেটা আসবে সেটা এটা ইনটেক করবে, ঠিক আছে। ম্যাচিওরিং ফেজের কাজ কি? এরা হচ্ছে প্যাকেজড প্রোডাক্ট রিলিজ করে। প্যাকেজড প্রোডাক্ট মানে কি আসছি, এদের ফাংশন হচ্ছে গ্লাইকোপ্রোটিন ফর্মেশন, গ্লাইকোলিপিড ফর্মেশন, প্রোটিনের মডিফিকেশন, লিপিডের মডিফিকেশন, আর প্যাকেজিং। মানে দেখ, এবার আমরা আগের দিন দেখেছিলাম সেল হচ্ছে একটা, বলতে পারিস একটা ফ্যাক্টরির মতো, ঠিক আছে। ওই ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারার থাকে, জিনিসগুলো তৈরি হচ্ছে, কিন্তু একটা জিনিস দেখবি সবকিছু কিন্তু প্যাকিং করা হয়, তারপর ডেলিভারি করা হয়। তো ওই প্যাকিং যে করছে, এই প্যাকিং করে ডেলিভারি যারা করে, প্যাকার্স অ্যান্ড মুভার্স, এই কাজটা করে হচ্ছে গলগি। গলগি কি করে? প্যাকিং করে আর মুভিং করে, ঠিক আছে। তো জিনিসগুলোকে নিল, যেমন প্রোটিন, লিপিড, সব এরা নিল, নিয়ে একটা ভেসিকেলের মধ্যে সেটাকে প্যাক করবে। ভেসিকেল মানে কি? একটা মেমব্রেনের মধ্যে ওই জিনিসগুলোকে প্যাক করে দেবে। প্যাক করে যেখানে নিয়ে যাওয়ার সেই জায়গাটাকে ট্যাগ করে দেবে, তাহলে জিনিসগুলো খুব সহজে ওইখানে পৌঁছতে পারে, ঠিক আছে। তো আমরা দেখলাম এই দুটো দেখা হয়ে গেল। থার্ড থিং ইজ লাইসোজোম, ঠিক আছে। লাইসোজোমের কাজ কি? অ্যাজ দ্য নেম সাজেস্ট, লাইসোজোমের কাজ লাইসিস। এর মধ্যে অনেক লাইটিক এনজাইমস থাকে, যেগুলো, যেমন ধর আমাদের শরীরে কোনো প্যাথোজেন প্রবেশ করেছে, যেমন ধর কোনো একটা ব্যাকটেরিয়া, আমাদের শরীর সেটাকে মানে রেকগনাইজ করলো। এবার রেকগনাইজ করে জিনিসটাকে একটা ভেসিকেলের মধ্যে অ্যাটাচ করে দিল, সেল মেমব্রেন, ঠিক আছে। এবার সেল মেমব্রেন অ্যাটাচ করার পরে সেটাকে নিয়ে যাবে লাইসোজোমের কাছে। এবার লাইসোজোম কি করবে? সেটাকে ব্রেকডাউন করে দেবে। আবার ধর কোনো সেল অর্গানেল বুড়ো হয়ে গেছে, ঠিক আছে, সেল অর্গানেলটা বুড়ো হয়ে গেল। এবার বুড়ো হয়ে যাওয়ার পর সেই অর্গানেলটাকে রাখাটাও তো সেলের জন্য একটা খরচা সাপেক্ষ ব্যাপার। সেলকে এটার জন্য অনেক বেশি এনার্জি খরচা করতে হচ্ছে, তাই কি করবে ওরা? এই যে তখন সেগুলো লাইসোজোমে যাবে, আর লাইসোজোমে গিয়ে ডেস্ট্রয়েড। গট ইট? তো এদের মধ্যে হাইড্রোলিটিক এনজাইমস থাকে, এর মধ্যে অ্যাসিডিক পিএইচ থাকে, ঠিক আছে। মানে পিএইচটা খুব বেশি অ্যাসিডিক টাইপের হয়, মানে পিএইচ 2 to 3 এর মধ্যে থাকে। আর এটা কিভাবে মেনটেন্ড হয়? মেনটেন্ড বাই প্রোটন পাম্পস। প্রোটন পাম্পস কি? হাইড্রোজেন আয়ন গুলোকে ভেতরে ঢুকাবে। এবার হাইড্রোজেন আয়ন যখনই বেড়ে যাবে, অ্যাসিডিটি বেড়ে যাবে, ঠিক আছে। গট ইট? ওকে। সো ইন্ট্রাসেলুলার ডাইজেশনে এটা হেল্প করে, ব্রেকডাউন অফ ওয়ার্ন আউট অর্গানেলসে এরা হেল্প করে, আর ডাইজেশন অফ ফরেন পার্টিকেলসকে হেল্প করে। ডাইজেশন অফ ফরেন পার্টিকেলস মানে কি? ওই যে বললাম প্যাথোজেন এটসেট্রা। ইট ইজ অলসো কল্ড সুইসাইডাল ব্যাগস অফ দ্য সেল। এবার এটার মানে কি? অনেক সময় আমাদের সেলগুলো না এমন কন্ডিশনে চলে যায় যে পুরো সেলটা যদি বেঁচে থাকে তাহলে ওটা বডির জন্য ক্ষতিকর। তাই কি করে? এই লাইসোজোম তখন মেমব্রেন থেকে ফেটে যায়, ঠিক আছে। যখনই ফেটে গেল কি হবে? তখনই হচ্ছে ওই এনজাইম গুলো রিলিজ হবে, লাইটিক এনজাইম গুলো রিলিজ হবে, রিলিজ হয়ে পুরো সেলে ছড়িয়ে যাবে। এবার ওই এনজাইমটার যে পিএইচ, ওটা ডিস্ট্রয় করতে হেল্প করে। তাই কি হবে? জাস্ট সেলগুলো, মানে সেলটা মরে যাবে। সেই জন্য এটাকে সুইসাইডাল ব্যাগ বলা হয়। ফোর্থ থিং ইজ ভ্যাকুওল, ঠিক আছে। এই ভ্যাকুওলটাও কিন্তু গলগি থেকেই তৈরি হয়, লাইসোজোমটাও কিন্তু গলগি থেকেই তৈরি হয়। ওই লাইটিক এনজাইম গুলো একটা ভেসিকেলের মধ্যে থেকে যায়, সেটা লাইসোজোম। আর ভ্যাকুওল আগে আসছি আমরা। ভ্যাকুওল ইজ সারাউন্ডেড বাই আ মেমব্রেন কল্ড টোনোপ্লাস্ট। আর এদের মধ্যে সেল স্যাপ কনসেন্ট্রেশন যেটা, সেটা খুব হাই থাকে।
সিক্রিটারি ভেসিকেল। এটার কাজ কি? সিক্রিটারি ভেসিকেলের কাজ হচ্ছে they carry modified proteins and lipids, মানে যে প্রোটিন আর লিপিড গুলো আছে সেগুলোকে ক্যারি করে, ঠিক আছে? আর এরা ট্রান্সপোর্ট করে, এক একটা জিনিসকে এরা ট্রান্সপোর্ট করে। যেমন ধর একটা সেলে জিনিসটা তৈরি হলো, ঠিক আছে, ধর একটা ব্রাঞ্চে তৈরি হলো জিনিসটা, আরেকটা ব্রাঞ্চে গিয়ে বিক্রি হবে, ঠিক আছে? তাহলে এরা কি করবে? এরা হচ্ছে সেল মেমব্রেন অব্দি জিনিসটাকে নিয়ে যাবে, যাতে সেলের বাইরে আমরা ধর একটা প্রোটিন তৈরি হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, তারপর সেটা গলগি কমপ্লেক্সে এলো। গলগি কমপ্লেক্স কি করবে? সিক্রিটারি ভেসিকলস এর মধ্যে সেই প্রোটিনটাকে মুড়ে দেবে, ঠিক আছে? সিক্রেটারি ভেসিকলসে ভরে দিল। এবার কি হবে? সিক্রেটারি ভেসিকল নিয়ে যাবে সেটাকে মেমব্রেনে। এবার মেমব্রেনে যাওয়ার পরে সেই সিক্রেটারি ভেসিকলটা মেমব্রেনের সঙ্গে মিশে যাবে আর সেই প্রোটিনটাকে বাইরে বার করে দেবে। ঠিক এরকম করে কাজ করে, ওকে? তো ভ্যাকুয়াল কি কাজ করে? ভ্যাকুয়াল বেসিক্যালি ওয়ার্কস অ্যাজ স্টোর হাউস অফ সেল। তো এরা স্টোর করে ওয়াটার, এরা স্টোর করে সুগার, এরা স্টোর করে সেল স্যাপ, এরা অ্যান্থোসায়ানিন পিগমেন্ট গুলোকেও স্টোর করে, এরা এক্সক্রিটারি ওয়েস্ট গুলোকেও স্টোর করে। এক্সক্রিটারি ওয়েস্টস আর অলসো স্টোরড অ্যান্ড ভেরিয়াস আয়ন্স অ্যান্ড মেটাবোলাইটস আর অলসো স্টোরড, ওকে? এবার দেখ, আমরা ফাংশন গুলো পড়বো এন্ডোমেমব্রেন সিস্টেমে। এতক্ষণ তো এন্ডোমেমব্রেন সিস্টেমে কি থাকে আমরা জানবো, রাইট? এবার কি করতে হবে? এর ফাংশন গুলোকে পড়তে হবে। তো এর বেসিক ফাংশন হচ্ছে, একটা হচ্ছে সিনথেসাইজ করা জিনিসগুলোকে, সেকেন্ড হচ্ছে মডিফাই করা, থার্ড হচ্ছে প্যাকেজিং, যেটা গলগি করছে, ফোর্থ হচ্ছে ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট করা, সরি প্যাকেজিং করা, যেটা গলগি করছে। ফোর্থ হচ্ছে ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট, মানে কি সিক্রেটারি ভেসিকেল দিয়ে বাইরে বের করে দেওয়া, ওকে? এটা ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট। কোনো কিছু সিক্রিট করা, জিনিসগুলো ধর তৈরি হলো, এবার সেলের বাইরে নিয়ে গিয়ে আমি বের করে দিলাম। ধর হরমোন তৈরি হলো, হরমোনটা সিক্রেটারি ভেসিকেলস এর মাধ্যমে বেরিয়ে গেল, সেটা হচ্ছে সিক্রিশন, সেটাও এটাই করছে। স্টোরেজ করতে হেল্প করে, ভ্যাকুয়াল স্টোর করতে হেল্প করে, আর ডাইজেশনে হেল্প করে, যেটা লাইসোসোম করে। গট ইট? তো এদের মধ্যে ধর কোনো জিনিস আমরা তৈরি করতে চাইছি সেলের মধ্যে, ঠিক আছে? তাহলে তার ফ্লোটা কিরকম থাকে, মানে কোথায় যাবে সেটা আমরা এখন দেখব। তো ফার্স্টে ওটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকবে। ইট ক্যান বি আরইআর, ইট ক্যান বি এসইআর, কিন্তু কোনো একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে জিনিসটা তৈরি হবে, ঠিক আছে? তারপর এটা যাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি কমপ্লেক্সে, ঠিক আছে? গলগিতে গেল। এবার গলগি কি করবে? ওটাকে প্যাকেজ করবে, ওটাকে মডিফাই করবে, ওটাকে প্যাকেজ করবে ভেসিকেলস এর মধ্যে। ভেসিকেলস ওটা প্যাকেজড হলো। এবার ভেসিকেলস ডিসাইড করবে ওটাকে কোথায় নিয়ে যাবে। ভেসিকেলটা কিরকম ভেসিকেল তার উপর ডিপেন্ড করবে। এটা লাইসোসোমে যেতে পারে, ভ্যাকুওলে যেতে পারে স্টোরেজের জন্য। লাইসোসোমে কেন যাবে? ডিস্ট্রাকশনের জন্য। সেল মেমব্রেনেও যেতে পারে, সেলের বাইরে বের করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই নোটটা আমরা যদি দেখি, নোটে কি আছে? Endomembrane system work together in a coordinated manner to maintain cell life and its function. এরা না থাকলে সেলের নর্মাল লাইফ আর ফাংশন গুলো আমরা দেখতে পেতাম না। গট ইট? আমাদের এই স্লাইডটা তার মানে শেষ হলো। আমরা নেক্সট স্লাইডে যাব। এবার দেখ, আমরা এতক্ষণ দেখলাম ভ্যাকুওল আছে, ঠিক আছে? এবার আমরা ভ্যাকুওলস এর কিছু টাইপস দেখব। ভ্যাকুওলের টাইপ জানাটাও দরকার। কি কি টাইপের ভ্যাকুওল বডির মধ্যে প্রেজেন্ট থাকে? আমাদের বডিতে অনেক কিছু থাকে না। আমাদের বডিতে ভ্যাকুওল নর্মালি দেখা যায় না ইউক্যারিওটিক সেলে, কিন্তু কিছু কিছু ইউক্যারিওটিক সেলে ভ্যাকুওল দেখা যায়। যেমন কন্ট্রাকটাইল ভ্যাকুওল, এটা দেখা যায় অ্যামিবার মধ্যে। এদের কাজ কি? দে কন্ট্রোল অসমোসিস and they help in removing the excretory product, মানে অ্যামিবা তো সিঙ্গেল সেল, তো ওদের তো আমাদের মতো অ্যানাস বা কিছু থাকে না। তো ওই এক্সক্রিটরি প্রোডাক্ট গুলোকে রিমুভ করার জন্য ওদের এক্সক্রিশন সিস্টেম হিসেবে কাজ করে হচ্ছে কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল, ওকে? সেকেন্ড হচ্ছে ফুড ভ্যাকুয়াল। অ্যাজ দ্য নেম সাজেস্ট, এরা প্রোটোজোয়াতে থাকে। এরা হচ্ছে এক্সক্রিটরি প্রোডাক্ট রিমুভ করতে হেল্প করে।
আর গ্যাস ভ্যাকুয়াল এটা সায়ানোব্যাকটেরিয়াতে থাকে, ঠিক আছে? সায়ানোব্যাকটেরিয়া দে প্রোভাইড বায়ান্সি, এটা ভেসে থাকতে হেল্প করে। গট ইট? সো আমরা নেক্সট যে সেল অর্গানেলটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটাকে আমরা অলসো এটাও বলতে পারি যে এটা সেমি অটোনোমাস অর্গানেল। সেমি অটোনোমাস মানে কি? এদের নিজস্ব ডিভিশন প্রপার্টি আছে, এরা শুধুমাত্র নিজের নিউট্রিয়েন্টস এর জন্য সেলের ওপর ডিপেন্ডেন্ট, বাকি কোনো কিছুর জন্য এরা সেলের ওপর ডিপেন্ডেন্ট নয়। ওরা যে নিউট্রিশনটা সেল থেকে নিচ্ছে এর বদলে এরা এনার্জি তৈরি করছে এটিপি ফর্মে, সেটা এরা সেলকে দিচ্ছে। এইটাই হচ্ছে সেমি অটোনোমাস অর্গানেল। ওকে, তো এদের যদি প্রপার্টি গুলো আমরা দেখি, এদের লেন্থ হচ্ছে 1 থেকে 4 মাইক্রোমিটার, অ্যাভারেজ লেন্থ 2 থেকে 3 মাইক্রোমিটার। ওকে, আর এদের ডায়ামিটার যেটা সেটা যদি দেখি সেটা হচ্ছে 0.2 টু 1 মাইক্রোমিটার। যে ডাইটা ইউজ করে আমরা মাইটোকন্ড্রিয়াকে দেখতে পারি আন্ডার দ্য মাইক্রোস্কোপ, সেই ডাইটার নাম হচ্ছে জ্যানাস গ্রিন, যেটা হচ্ছে বিসমার্ক। ওকে, এটা স্টেন যার মাধ্যমে ওটা আমরা দেখতে পারি, ঠিক আছে? দেখ, এর যে লেন্থটা আছে, ক্লোরোপ্লাস্টের লেন্থ হচ্ছে এর 3 গুণ থাকে, আর এর যে ডায়ামিটার, ক্লোরোপ্লাস্টের ডায়ামিটারের 6 গুণ হয়, ঠিক আছে? এর কিছু কম্পোজিশন থাকে যেটা আমরা দেখব। তো মাইটোকন্ড্রিয়ার যে কম্পোজিশন সেটা হচ্ছে এদের নিজের ডিএনএ থাকে, এদের নিজের আরএনএ থাকে, এদের নিজের প্রোটিনস থাকে, ঠিক আছে? আর এরা সেমি অটোনোমাস অর্গানেল, যেটা আমি একটু আগেই বোঝালাম, রাইট? যদি না বুঝতে পারিস ভিডিওটা রিওয়াইন্ড করে আবার দেখবি, ঠিক আছে? যতক্ষণ না বুঝতে পারবি ততক্ষণ ভিডিও দেখবি। এদের স্ট্রাকচার, তো এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার। এদের হচ্ছে আউটার মেমব্রেন থাকে, ইনার মেমব্রেন থাকে। আউটার মেমব্রেন হচ্ছে বেশি পারমিয়েবল হয়, ঠিক আছে? পোরিন পজিটিভ মানে কি? এদের মধ্যে পোর্স থাকে। আর ইনার মেমব্রেন যেটা সেটা হচ্ছে লেস পারমিয়েবল। এদের নিজস্ব আরএনএ আছে, দেখতে পাচ্ছিস তোরা, নিজস্ব মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স আছে, এদের মধ্যে নিজস্ব রাইবোজোম আছে, ঠিক আছে? এরা প্রোটিন সিনথেসিসে হেল্প করে। এই রাইবোজোমটা কিন্তু 70S টাইপের, 80S নয়। যেটা ইউক্যারিওটসে দেখা যায় সেটা 80S, এদের জন্য 70S। ওকে, ইন্ট্রামেমব্রেনাস স্পেস তো থাকবেই। মানেটা কি? দুটো মেমব্রেনের মধ্যে ডিফারেন্স, ফার্স্ট মেমব্রেন যেটা আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, এদের মধ্যে যে ডিফারেন্সটা, ধর এটা ইনার মেমব্রেন, এটা আউটার মেমব্রেন, ঠিক আছে? তো এই যে গ্যাপটা আছে আমার দুটো আঙুলের মধ্যে, সেটা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস স্পেস। এদের নিজস্ব সার্কুলার ডিএনএ থাকে, ডাবল স্ট্র্যান্ডেড। সার্কুলার ডিএনএ কাদের মধ্যে দেখা যায়? আমি বলেছি প্রোক্যারিওটস এর মধ্যে দেখা যায়। প্রোক্যারিওটস এর ক্লাসে এটা আছে, যদি না দেখে থাকিস গিয়ে দেখে নে, ঠিক আছে? এটা ডাবল স্ট্র্যান্ডেড হয়। আর এদের মধ্যে থাকে হচ্ছে এই রকম ইনভ্যাজিনেশন বা ফোল্ডিং, ঠিক আছে? এই যে এই ফোল্ডিং গুলো আছে, এদের নাম হচ্ছে ক্রেস্টা। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা ভালো করে বোঝ। তো ইনফোল্ডিং মানে কি? ভেতরে এদের কিছু ফোল্ড টাইপের জিনিস তৈরি হচ্ছে। তো ইনফোল্ডিং এর মানে কি হচ্ছে? এটা ইনফোল্ডিং ইন দ্য ইনার মেমব্রেন। ইনফোল্ডিং গুলো কেন হচ্ছে? দেখ, আমাদের সেলে কোনো কিছুই উইদাউট রিজন হয় না। তো এটা ইনফোল্ডিং এর জন্য সারফেস এরিয়া বাড়িয়ে দিচ্ছে। ধর, এটা যদি শুধু এরকম রাউন্ড থাকতো তাহলে দেখ সারফেস এরিয়া শুধু এইটুকু হতো, কিন্তু এটা যেহেতু এতটা ফোল্ডেড তাই সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে। এদের এরিয়াটা অনেক বড়, কারণ সবকিছু এদের মেমব্রেনের গায়ে হয়। যেহেতু গায়ে হচ্ছে তাই সারফেস এরিয়াটা আরো বেড়ে যাচ্ছে বেঁকার জন্য। সোজা হলে তো এইটুকু হয়ে যেত, কিন্তু বেঁকা হচ্ছে বলে বেড়ে যাচ্ছে। কারেক্ট? তাহলে কি? F1 পার্টিকেলস বাড়ছে, রেসপিরেশন বাড়ছে, আর তাই বেশি বেশি এটিপি এরা তৈরি করতে পারছে, ঠিক আছে? এদের ফাংশন কি মাইটোকন্ড্রিয়ার? এরা অ্যারোবিক রেসপিরেশনের সাইট, এরা এটিপি প্রডিউস করে। এটিপি ইজ দ্য এনার্জি কারেন্সি অফ সেল।
আর they play a key role in energy production. That's why they are called powerhouse cell. Got it? So নোট কি আমাদের আছে এখানে? নোট দেখতে হয় আমাদের প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা পেজের শেষে। তো নোট is mitochondria are semi-autonomous organelles having their own DNA and RNA and they divide by fission. Fission মানে কি? একটা মাইটোকন্ড্রিয়া ধর আছে, এরা মাঝখান থেকে ভাগ হয়ে দুটো মাইটোকন্ড্রিয়া হয়ে গেল, সেটাই হচ্ছে ফিশন। এটা নর্মালি প্রোক্যারিওটস এর মধ্যে দেখা যায়। তো যেহেতু মাইটোকন্ড্রিয়া সেমি অটোনোমাস, এরা ফিশন দেখায়। গট ইট? এর পরের অর্গানেলে যাব আমরা। এর পরের অর্গানেল হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিডও একটা সেমি অটোনোমাস অর্গানেল। ওকে, তো প্লাস্টিডে কি কি থাকে? তিনটে টাইপ হয়, একটা ক্লোরোপ্লাস্ট, একটা ক্রোমোপ্লাস্ট, একটা লিউকোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্টে কি হয়? দে কন্টেন ক্লোরোফিল অ্যান্ড ক্যারোটিনয়েডস। ওকে, এবার ক্লোরোফিল বেশি থাকে, ক্যারোটিনয়েডস কম থাকে। গোলটা খুব বাজে হলো, তাই আরেকবার গোল করবো আমি। ক্যারোটিনয়েডস কম থাকে। ওকে, গট ইট? সেকেন্ড ইজ ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের কি সুবিধা? এদের মধ্যে ক্যারোটিনয়েডস থাকে, ঠিক আছে? তো এই ক্যারোটিনয়েডসে কি কি আছে? ক্যারোটিন আছে, জ্যান্থোফিল আছে। লিউকোপ্লাস্ট কি হয়? এটা কালারলেস হয় আর এটা হোয়াইট হয়। এদের কাজ কি মেনলি? ফুড স্টোর করা, ঠিক আছে? এবার দেখ, যেহেতু ক্লোরোফিল আছে এর মধ্যে, তাই এটা গ্রিনিশ ইন কালার। যেহেতু ক্যারোটিনয়েড আছে, এটা ইয়েলো টু অরেঞ্জ ইন কালার। আর কালারলেস যে এই জিনিসটা, এটাকে আমি একটু এদিকে, আচ্ছা ছোট করে দিই, ছোট করলে ভালো দেখা যাবে। হ্যাঁ, তো লিউকোপ্লাস্টের এক্সাম্পল কি? যেহেতু ফুড স্টোর করতে হেল্প করে এরা, এটা হোয়াইট ইন কালার হয়। এদের হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, যেটা স্টোর করে স্টার্চ, অ্যালিউরোপ্লাস্ট যেটা স্টোর করে প্রোটিন, আর ইলাইওপ্লাস্ট যেটা স্টোর করে অয়েলস অ্যান্ড ফ্যাটস। তাহলে এই নামগুলো মনে রাখতে হবে। অ্যামাইলোপ্লাস্ট স্টোর করে স্টার্চ, অ্যালিউরোপ্লাস্ট স্টোর করে প্রোটিন, ইলাইওপ্লাস্ট স্টোর করে অয়েলস অ্যান্ড ফ্যাটস। ওকে, এটাও কিন্তু একটা সেমি অটোনোমাস অর্গানেল। তো ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার যদি দেখি আমরা, এগুলো পিগমেন্ট, ঠিক আছে? এটা স্ট্রোমা, মানে এই যে ক্লোরোপ্লাস্টের যে ম্যাট্রিক্স, সেটাকে স্ট্রোমা বলে। এর মধ্যে অনেক সার্কুলার ডিএনএ আছে, এর নিজস্ব রাইবোজোম আছে, মানে এরা নিজস্ব প্রোটিন তৈরি করতে পারে। এটা হচ্ছে ইনার মেমব্রেন, এটা ইন্টার মেমব্রেন স্পেস, এটা ইন্টার মেমব্রেন, এইটা আউটার মেমব্রেন। অ্যাকচুয়ালি এইটা ইনার মেমব্রেন, দেখ এইটা, এইটা ইনার মেমব্রেন। ইন্টার মেমব্রেন স্পেস হচ্ছে এইটা, এই যে এই লাল করছি যে জায়গাটা, এটা ইন্টার মেমব্রেন স্পেস, এটা ইন্টার মেমব্রেন। এই জিনিসটা হচ্ছে, সরি, এইটা ইন্টার মেমব্রেন, ঠিক আছে? এই জিনিসটা, অ্যারো গুলো ভুল বসেছে, তোরা একটু মানিয়ে নে জিনিসটার সঙ্গে, ভাবনাও কো সমঝো। এটা আউটার মেমব্রেন, যেটা বাইরে, বুঝতেই পারছিস তোরা। স্ট্রোমাটা দুবার দেখানো হয়েছে, ফ্লুইড ম্যাট্রিক্স। স্ট্রোমার কাজ কি? দে কন্টেন এনজাইমস ফর লাইট রিঅ্যাকশন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন। ওকে, এই যে এই যে কানেকশনটা, দেখ, এই এক একটা কয়েনকে বলা হয় থাইল্যাকয়েড। এই যে কয়েনের মতো স্ট্রাকচারটা দেখছিস, একটা কয়েনকে থাইল্যাকয়েড বলে, ঠিক আছে? এই যে এই থাইল্যাকয়েডের যে স্ট্যাকটা, মানে কয়েনের যে স্ট্যাকটা, এটাকে বলা হয় গ্র্যানাম, সিঙ্গুলার গ্র্যানাম। আর মাল্টিপল স্ট্যাক থাকলে সেটাকে গ্র্যানা বলা হয়, সেটা হচ্ছে প্লুরাল। ওকে, আর এই যে এই গ্র্যানা দুটো গ্রানা যে কানেক্টেড, যেটার মাধ্যমে, সেটাকে বলা হয় স্ট্রোমাল ল্যামেলা or intergranal lamella. ওকে, তো আমরা ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার দেখলাম আমরা। ওকে, তো এবার দেখবো আমরা ক্লোরোপ্লাস্টের ফাংশনস। তো chloroplast is the site of photosynthesis. They traps light energy with the help of pigments. They convert light energy into chemical energy in the form of ATP and NADPH, মানে লাইট নেয়
আর এরা ফটোসিনথেসিস করে এটিপি এনএডিপিএইচ তৈরি করে। ওকে, দে সিনথেসাইজেস কার্বোহাইড্রেটস, যেটা তোরা জানিস ফাইনাল ফর্ম আফটার দ্য ফটোসিনথেসিস। দে প্রডিউসেস অক্সিজেন অ্যাজ আ বাই প্রোডাক্ট। অক্সিজেন ওটা বাই প্রোডাক্ট, কিন্তু যদি আমাদের অক্সিজেন না থাকতো আমাদের লিভিং ওয়ার্ল্ডটাও তৈরি হতো না। তার মানে কি, chloroplast functions serves the most important function. Okay, it contains its own DNA and ribosome and can synthesize some of its own proteins. That's why এটা একটা সেমি অটোনোমাস অর্গানেল। এই পয়েন্টটার জন্য এটা একটা সেমি অটোনোমাস অর্গানেল। ওকে, সেমি অটোনোমাস, আগেইন বলছি সেমি অটোনোমাস আর অটোনোমাস সেম নয়, এরা ইন্ডিপেন্ডেন্টলি বাঁচতে পারে না, এরা সেলের উপর ডিপেন্ডেন্ট নিউট্রিয়েন্টস এর জন্য। ওকে, গট ইট? সো নাও এই পয়েন্টটা দেখে রাখ, যেটা ক্ল্যামাইডোমোনাস, এদের মধ্যে কাপ শেপড ক্লোরোপ্লাস্ট দেখা যায়। ওকে, so this is a question which states which of the following function is carried out by cytoskeleton in a cell, which is motility. Okay, motility কাজ করে। তো সাইটোস্কেলেটন কি হেল্প করে? মুভমেন্টে হেল্প করে অফ সেল or its organelles. আমরা এবার কথা বলবো, আমরা তখন সেল নিয়ে কথা বললাম, রাইট? এবার সেলটাকে তো মুভ করতে হবে, তো সেলটাকে যেহেতু মুভ করতে হবে তার জন্য কিছু মুভমেন্টের অর্গানেল দরকার, সেগুলো হচ্ছে সিলিয়া আর ফ্ল্যাজেলা। তো এবার সিলিয়া আর ফ্ল্যাজেলার ডিফারেন্সটা দেখে নিচ্ছি আমরা। ডিফারেন্সের মাধ্যমে আমরা এদের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সও দেখে নেব। ওয়েট এ সেকেন্ড, আমি একটু জল খেয়ে নিই, ঠিক আছে? ইয়া, তো এবার এই ডিফারেন্সের মাধ্যমে আমরা বৈশিষ্ট্য দেখব। ওকে, দে আর স্মলার ইন সাইজ and their flagella is bigger in size. তাদের সিলিয়া ছোট, ফ্ল্যাজেলা লম্বা। সিলিয়া ছোট হলেও অনেক বেশি থাকে নাম্বারে অনেক বেশি হয় সিলিয়া, কিন্তু ফ্ল্যাজেলা কি হয়, এরা কিন্তু নাম্বারে কম হয়, একটা কি দুটো থাকে একটা সেলে। সিলিয়া কি করে, দে ওয়ার্ক ইন এ কোঅর্ডিনেটেড ওয়ে, মানে অনেকগুলো যেহেতু থাকে তো একের সঙ্গে আরেকজনের ভালো কোঅর্ডিনেশন থাকে, ঠিক আছে? টু মুভ আইদার দ্য সেল অর সারাউন্ডিং ফ্লুইড, ঠিক আছে? এরা কি হেল্প করে, সেলটাকেও মুভ করতে পারে বা সারাউন্ডিং ফ্লুইড যেটা সেটাকেও মুভ করতে পারে। এটা হুইপ লাইক এরকম করে চলে, ঠিক আছে? চুলের মতো ধরতে পারিস, সেলের কাছে চুলের মতো কিছু জিনিস থাকে, সেটা সিলিয়া। আর ফ্ল্যাজেলা কি, দে আর মেড আপ অফ টিউবিউলিন প্রোটিন, এটা সিলিয়া এরকম দেখতে হয়, ঠিক আছে? দেখ, ছোট হাইটের, সাইজটা টিঙ্গু ছোট্ট, কিন্তু এরা অনেকগুলো নাম্বারে থাকে, নিউমারাস, কারেক্ট? আর এটা ফ্ল্যাজেলা, ধরতে পারিস এইটা হচ্ছে আমাদের সেলের বডিটা, ঠিক আছে? এইটা হচ্ছে হুকটা, এই এরিয়াটা, এইটার মাধ্যমে এটা সেলের বডির মধ্যে গেঁথে থাকে। আর এইটা ফিলামেন্ট, যেটা হেল্প করে হচ্ছে মুভমেন্ট, ঝাপটা মারতে, হুইপ লাইক, যেটা হচ্ছে এই বলে না বেত দিয়ে মারা, বেত নয় ঠিক, চাবুক, যেটা চাবুক, ঠিক ওই চাবুকের মতো এটা ফ্লুইডে মুভমেন্ট করে, ঠিক আছে? হুইপ লাইক স্ট্রাকচারটা। দেখ, এটার যদি আমরা স্ট্রাকচারটা দেখি ভেতর থেকে, তাহলে স্ট্রাকচার অফ সিলিয়া এন্ড ফ্ল্যাজেলা, they have a basal body. Okay, the basal body is like centriole 9+0 arrangement. তো আউটার ডাবলেট 9টা থাকে আর ভেতরে একটা ডাবলেট থাকে, ঠিক আছে? এর মধ্যে কি কি থাকে, রেডিয়াল স্পোকস থাকে, এইগুলো দেখতে পাচ্ছিস বেরিয়ে আছে, এগুলো রেডিয়াল স্পোকস। এর নিজস্ব একটা মেমব্রেন থাকে, এইটা হচ্ছে সেন্ট্রাল পেয়ার, ঠিক আছে? এই যে এই পেয়ারটা দেখতে পাচ্ছিস, এটা সেন্ট্রাল পেয়ার। অ্যাকচুয়ালি 9+2 অ্যারেঞ্জমেন্ট বলে, 0 হয়ে গেছে ভুল করে, ঠিক আছে? 9+2, 9+2 অ্যারেঞ্জমেন্ট, সেন্ট্রাল পেয়ার 2, আর এই আউটার ডাবলেট 9, এই জন্য 9+2, গট ইট?
9+2 arrangement is shown in the cilia and flagella. ইনার ডাবলেট যেগুলো, সেটার জন্য যে ব্রিজটা থাকে সেটা নেক্সটিন লিঙ্ক। ওকে, এই যে এই ব্রিজটা, আর সিঙ্গলেট অন 9+2, 9+2 বলে এটাকে। cilia and flagella have a common structure, same type of structure, যেটা 9+2 arrangement, and they are covered by a plasma membrane. Got it? তো এটার সামারি কি? cilia যেটা, সেটা শর্ট, নিউমেরাস আর কোঅর্ডিনেটেড মুভমেন্ট করে, ছোট হয় সাইজে, প্রচুর নম্বরে থাকে, আর একসঙ্গে কোঅর্ডিনেশন দিয়ে মুভমেন্টে হেল্প করে। ফ্লাজেলা কি করে? এটা লং হয়, খুব কম থাকে নাম্বারে, আর হুইপ লাইক মানে চাবুকের মতো মুভমেন্ট দেখায়। আর এদের বেসাল বডি যেটা, সেটা লাইক সেন্ট্রিওল 9+0। ওকে, সো নাও আমরা আসছি সেন্ট্রিওলে। দেখ, বেসাল বডি যেটা আসলে এরা বোঝাতে চেয়েছে এই আউটার গুলো, অ্যাকচুয়ালি এটা 9+0ই। ওকে, আউটার গুলো 9, এটা তো সেন্ট্রাল বডি। বেসাল বডি মানে সাইড গুলো। ওকে, এটা সেন্ট্রাল বডি, সেন্ট্রাল। যদি টোটালটা ধরি সেটা 9+2, কিন্তু এটা 9+0। ওকে, তাহলে এবার আসছি আমরা সেন্ট্রোজোম আর সেন্ট্রিওলে। এটা হচ্ছে সেন্ট্রিওল, আর এই যে পুরো বডিটা সেটা হচ্ছে সেন্ট্রোজোম। এই যে দুটো ড্রামের মতো দেখছিস, এগুলো হচ্ছে সেন্ট্রিওল, আর এইটা হচ্ছে সেন্ট্রোজোম। গট ইট? তো এটা হচ্ছে অ্যামরফাস অর পেরিসেন্ট্রিওলার স্পেস, এই জায়গাটা। ওকে, এদের ফাংশন কি? They help in spindle formation and animal cell division. তো animal cell division আর spindle formation এ এরা হেল্প করে। ওকে, তো যদি এই ছবিটা ওই ছবিটাই আরেকবার ভালো করে দেখে নিস। ওকে, এটা আরেকবার আমি দিয়ে দিয়েছিলাম ক্লিয়ার করে বোঝার জন্য। এটা নোটটা, সেন্ট্রিওলের কাজ হচ্ছে, এটা ডাবল মেমব্রেন হয়। They have two centrioles each one, two centrioles. Okay, and they are surrounded by amorphous material which is pericentriolar space. Now see, এটা হচ্ছে আমাদের মাইক্রোবডিস। আগে তার আগে আমরা সেন্ট্রিওলের এটাকে দেখি স্ট্রাকচারটাকে। সেটা হচ্ছে, এটা সিলিন্ডার স্ট্রাকচার হয়, made up of 9 peripheral triplets of microtubules which is A, B and C tubules, আর এদের মধ্যে কোনো সেন্ট্রাল টিউবিউল থাকে না। ঠিক আছে, এটা কিন্তু স্ট্রাকচারটা নয়, এটা কিন্তু স্ট্রাকচার নয়, এটা 9+2 অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এটা নয়। ওকে, সেন্ট্রিওল স্ট্রাকচার তোরা পড়বি এনসিইআরটি থেকে। গট ইট? আর প্যারাক্সিজম যেটা, সেটার গায়ে হচ্ছে সিঙ্গেল মেমব্রেন থাকে, দে কন্টেন স্পেসিফিক এনজাইমস। ঠিক আছে, প্যারাক্সিজমের কাজ কি? এটা ক্যাটালিসিস করে। যেমন ধর একটা H2O2 আছে প্যারক্সাইড, সেটাকে আমরা, মানে এটা তো টক্সিক হয় আমাদের জন্য, তো প্যারক্সাইডেজ কি করে? এটা হচ্ছে প্যারক্সিজম প্যারক্সাইডেজ রিলিজ করে, যেটা হচ্ছে প্যারক্সাইডকে ওয়াটার আর অক্সিজেন তৈরি করতে, এটা সেফ আমাদের জন্য। ওকে, they are found in both plants and animals, and they are the smallest organelle of the cell. Okay, so peroxisomes contain oxidase enzyme. Okay, তো এইটা ফিনিশ করলো আমাদের ইন্টারমেমব্রেন সিস্টেম। নাও একটা টপিক কি ভাবছে, যেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, কিন্তু এবার দেখ, নিট 2026 এর রেজাল্ট আসতে চলেছে। এবার যদি নিট 2026 এর যাদের মার্কস 530 ওপরে আছে, ওয়েল এন্ড গুড, তোরা মেডিকেল কলেজ যাচ্ছিস ধরে রাখ। কিন্তু যাদের মার্কস 530 নিচে আছে, এবার ধর কারোর মার্কস 530 নিচে আসছে, তাদের জন্য প্রবলেম আছে। তারা কনফিউশনে ভুগছে এখন, যে আমি কি আরেকটা ড্রপ নেব, নাকি আমরা নর্মাল অন্য কোনো কোর্সে ঢুকে যাব। তো আমি একটা কথাই বলবো, এখন কিন্তু অন্য কোনো কোর্সে ঢোকার কথা ভাবিস না, বা যদি ঢুকিসও, ড্রপটাকে কন্টিনিউ কর। আর একটা জিনিস আমি বলতে পারি,
আমাদের গাইডেন্সে যদি তোরা আসিস, আমরা কিন্তু সিলেকশন অবধি তোদেরকে নিয়ে যাব, হাতে ধরে আমরা এমসে ছেড়ে দিয়ে আসবো, সেটা আমাদের টার্গেট। এই বছরেও আমরা 17 জনের উপরে এক্সপেরিমেন্ট করেছিলাম, তো 16 জন খুব ভালো নাম্বার আনছে। এবার আমরা ডিসাইড করেছি আমাদের দুটো ব্যাচ থাকবে, একটা হচ্ছে লাইভ ক্লাস প্লাস গাইডেন্স, আর একটা শুধু গাইডেন্স। ঠিক আছে? তো পুরোটাই 1 বছরের কোর্স হবে। যেটা লাইভ ক্লাস প্লাস গাইডেন্স, সেটাতে কি হবে, সেটাতে লাইভ ক্লাসও করাবো আমরা, প্লাস গাইডেন্সটা থাকবে। সেটার জন্য আমরা রেখেছি 30টা সিট। আর যেটা আমাদের গাইডেন্স ব্যাচ, সেটা শুধু গাইডেন্স থাকবে, প্রচুর কোয়েশ্চেন সলভিং থাকবে, শুধু লাইভ ক্লাসটা থাকবে না, বাকি সব থাকবে। ঠিক আছে? এবার যদি কারোর আমাদের টেস্ট সিরিজ নেওয়ার থাকে, তারা এক্সট্রা 1000 টাকায় আমাদের টেস্ট সিরিজ নিতে পারিস। গট ইট? এবার দেখো, অনেক বড় বড় ইনস্টিটিউট আছে যারা পার্সোনালাইজড গাইডেন্স, ডাউট সলভিং এসব করে যখন ধর লাইভ ক্লাস করায়, তারা নেয় 1,10,000 টাকা পাওয়ার ব্যাচ নাম দিয়ে। আমরা সেটাকে রেখেছি 1 বছরের মাত্র 25,000 টাকা। আর শুধু গাইডেন্স, যেটাতে লাইভ ক্লাস থাকবে না, সেটাকে আমরা রেখেছি 15,000 টাকা। তো একটা জিনিস ভেবে রাখ, 30 জনের শুধু আমরা ব্যাচ রাখবো, প্রত্যেককে সমান গাইডেন্স দেব, ফোর্সফুলি কোয়েশ্চেন সলভ করাবো, নেক্সট বছর সিলেকশন আনবো। তো যদি তোরা ইচ্ছুক হোস, খুব তাড়াতাড়ি আমাদের স্লটগুলো বুক হয়ে যাবে। তো নিজেদের স্লট বুক করে আমাদের কোচিংটা জয়েন কর। ওকে? নাম্বার যেটা, সেটা হচ্ছে 8509027147। ওকে? আমি একবার নাম্বারটা দেখে নিয়ে আরেকবার বলছি। কি নাম্বারটা? Okay, let me see just one time. Yeah, 8509027147। এই নম্বরে যোগাযোগ করে নিজের স্লটটা বুক কর আর নিজেকে সিলেকশনের একদম কাছে নিয়ে যা। ঠিক আছে? তো বেস্ট অফ লাক, পড়াশোনা শুরু কর, লাইক কর, সাবস্ক্রাইব কর আর কমেন্ট কর ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে? বেস্ট অফ লাক। বাই।